নির্বাচনী উত্তাপ ক্রিকেট বোর্ডগুলোতে বাংলাদেশে চলছে নির্বাচনের প্রক্রিয়া, ব্যালট কিংবা নমিনেশন বাছাই যাচাই চলছে এখন। একই অবস্থা কিন্তু ভারতে, তবে ভারতের যে নির্বাচনী প্রক্রিয়াটা বাংলাদেশের মতো না, এবং কি অলরেডি তাদের কিন্তু সেই যে বিসিবির বা বিসিসিআইয়ের যে নতুন সভাপতি সেটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। তিনি কে, তাকে নিয়ে আলোচনা করবে, এবং কি তার নামটি আসলে হচ্ছে মিথুন মানস। তিনি আসলে ছিলেন বাংলাদেশের কোচ এবং সেখান থেকে ভারতের শীর্ষ বোর্ড কর্তা হয়েছেন। তার বোর্ড সভাপতি হওয়ার ফলে বাংলাদেশের সাথে কি সম্পর্ক হবে এবং কিংবা উপমহাদেশের ক্রিকেটে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শুরুটা যদি করি যে বাংলাদেশের অধ্যায়টা দিয়ে, মিথুন মানহাস যিনি আসলে 2017 সালে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন এবং কি সেখানে 2 বছর দায়িত্ব পালন করেছেন। যেই সময়টা আসলে সৈকত কিংবা তাদের মতো ক্রিকেটাররা আসলে উঠে এসেছেন, মেহেদী হাসান মিরাজদের কথা বলতে হয়, তাদের ব্যাটিং গুরু ছিলেন। সেখানে 2 বছর কাজ করেছেন। পরবর্তীতে তিনি আবার চলে গেছেন ভারতে এবং সেখানে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কাজ করছেন। মিথুন মানহাস আসলে নামটা শুনলে নিঃসন্দেহে যারা ভারত কিংবা বাংলাদেশের ক্রিকেট ভক্ত রয়েছেন তাদের কাছে অচেনাই লাগবে, কারণ হচ্ছে তিনি কোনো আন্তর্জাতিক ক্রিকেটার নন। এই বিসিসিআই ইলেকশনকে কেন্দ্র করে আমরা অনেক বড় বড় নাম শুনেছি। সৌরভ গাঙ্গুলির কথা শুনেছি, হরভজন সিংয়ের কথা শুনেছি, সচিন টেন্ডুলকারের নামটাও শোনা গেছে। সেই জায়গা থেকে আসলে কে এই মিথুন মানহাস, কেন তাকেই আসলে বিসিসিআইয়ের শীর্ষ পদে আসলে বাছাই করা হলো, সেই বিষয়টা যদি আমরা একটু তাকাই তাহলে একটু পেছনে যেতে হবে। তিনি আসলে পরপর 3 বার আসলে রজার বিনির দায়িত্বটা নিয়েছেন। তার আগে ছিলেন হচ্ছে সৌরভ গাঙ্গুলি, অর্থাৎ সৌরভ গাঙ্গুলি থেকে বিসিসিআইয়ের শীর্ষ পদে আসলে ক্রিকেটারদেরকে বসার একটা সুযোগ তৈরি হয়েছে। এর আগে আসলে রাজনৈতিক ব্যক্তি যারা ছিলেন তারাই বেশিরভাগ সময় হচ্ছে এই শীর্ষ পদগুলোতে বসেছেন। যেমনটা আমরা বাংলাদেশে দেখে এসেছি, ফারুক আহমেদের আগে নাজমুল হাসান পাপন ছিলেন কিংবা লবি ছিলেন বিএনপির আমলে। সেই জায়গাগুলো থেকে হচ্ছে আমরা এখন আসলে ক্রিকেটারদেরকে দেখছি যে ক্রিকেটের অ্যাডমিনিস্ট্রেটিভ পদে, সেই জায়গা থেকে একই অবস্থা কিন্তু আমরা দেখছি এখন বিসিসিআইয়ের যে শীর্ষ পদ রয়েছে সেখানে। মিথুন মানহাস মূলত আসলে তার ক্রিকেট ক্যারিয়ারটা শুরু করেছিলেন 1997 সালে। তিনি মূলত ছিলেন জম্মু কাশ্মীরের ক্রিকেটার। আসলে ক্রিকেটের যে আসলে হিস্ট্রি ভারতে, সেখানে দেখলে আসলে খুব বেশি ক্রিকেটার দেখা যায় না যারা আসলে জম্মু কাশ্মীর থেকে উঠে এসে ভারতের জাতীয় পর্যায়ে আসলে নেতৃত্ব দিয়েছেন কিংবা প্রতিনিধিত্ব করছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি কোনো ভাবেই ভারতকে আসলে প্রতিনিধিত্ব করেনি কোনো ফরম্যাটেই। ওয়ানডে, টেস্ট কিংবা টি20-র কথা যদি বলি, কোনো ফরম্যাটেই তিনি আসলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেনি। তারপরেও তার যদি ডোমেস্টিক ক্যারিয়ারের কথা বলি সেক্ষেত্রে আসলে বলতেই হয় তিনি 157টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন, লিস্টেতে 120টি ম্যাচ 30টি ম্যাচ খেলেছেন, 91টি টি20 খেলেছেন। আইপিএলের সুবাদে সেটার আসলে সুযোগ হয়েছে। সেই জায়গায় তার পারফরমেন্সটা কিন্তু ভারতীয় যারা আসলে ওই সময়কার ভক্ত ছিলেন তারা আসলে তাকে চেনেন। এবং বলতে হয় যে রঞ্জি ট্রফি থেকে শুরু করে দিল্লির হয়ে তিনি যখন তার আন্ডার-19, 15 থেকে আন্ডার-19 পর্যন্ত তিনি জম্মু কাশ্মীরে আসলে খেলেছেন এবং তারপরে দিল্লিতে চলে আসেন এবং দিল্লিতে এসে কিন্তু দিল্লি দলের হচ্ছে নেতৃত্বটা তিনি তুলে নেন এবং কি 2017 সাল পর্যন্ত সেখানে তিনি নেতৃত্ব দেন। তার পরবর্তীতে গৌতম গম্ভীর, যিনি ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ, তিনি যখন অধিনায়ক হন দিল্লি দলের, তখন তিনি আসলে তার ক্রিকেটটাকে ইস্তফা দেন এবং কি কোচিং পেশায় চলে আসেন। এবং কোচিং পেশায় বলতে হয় তিনি বেশ সফল রয়েছেন। চেন্নাই সুপার কিংসের মতো দলের সঙ্গে কাজ করেছেন, সবশেষ গুজরাট টাইটান্সের সাথে কাজ করেছেন, যেখানে আসলে আমরা দেখেছি যে আশিস নেহারা কাজ করেছেন, যিনি কিনা ভারতের এক বর্তমান সময়ে জাতীয় দলের যিনি নির্বাচক প্যানেলের সঙ্গে রয়েছেন। তার আসলে সখ্যতাটা তৈরি হয়েছে সেই জায়গা থেকে। তবে তাকে আসলে বিসিসিআর শীর্ষ পদে বাছাই করার জন্য সবচেয়ে বড় যে কাজটি বা যে সবচেয়ে বড় যে আসলে নিয়ামক হয়ে কাজ করেছে সেটি মূলত হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেশনে তার দক্ষতা। আমরা যেমনটা আসলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে আসলে জেনেছি, তিনি যখন জম্মু কাশ্মীরের থেকে ক্রিকেট খেলা
শেষ করে কিন্তু জম্মু কাশ্মীরের যে ক্রিকেট বোর্ড রয়েছে সেই ক্রিকেট বোর্ডের কিন্তু ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন, স্টেট ডিরেক্টর যেটা আসলে বলা হয়। সেখানে তিনি বেশ কিছু কাজ করেছেন যেটা আসলে ভারতীয় ক্রিকেটের যে শীর্ষকর্তা রয়েছেন কিংবা সেন্ট্রাল থেকে যারা ভারতীয় ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করেন তাদের চোখে পড়েছে। সেটা যেমনটা হয়েছে জম্মু কাশ্মীর একেবারে সাইড হওয়ায় ভারতের, এবং কি ওই স্টেটটা কিন্তু খুব বেশি নজরে পড়ে না সবার, কিন্তু মিথুন মানহাস যখন দায়িত্ব নিয়েছেন তিনি আসলে ফিনান্সিয়ালি কিভাবে জম্মু কাশ্মীরকে আরও বেশি ডেভেলপ করা যায় সেই কাজটা করেছেন, এবং কি তার এই কাজের ধরন কিংবা প্যাটার্নটা কিন্তু আইপিএলে পর্যন্ত আসলে কাজে লাগানো হয়েছে, যে কারণে আসলে ক্রিকেটের শীর্ষকর্তারা কিংবা যারা আসলে ক্রিকেট পরিচালনা করেন তারা তার দিকে আসলে নজর দিয়েছেন, এবং কি তিনি যে পরিকল্পনাগুলো দিয়েছেন ফিনান্সিয়ালি কিভাবে ডেভেলপ করা যায়, আইপিএলের ব্র্যান্ড ভ্যালু কিভাবে আরও বাড়ানো যায় সেই জায়গায় তিনি অবদান রেখেছেন। জম্মু কাশ্মীরে যখন ক্রিকেট ডিরেক্টর ছিলেন যখন সেই সুবাদে যখন সেন্ট্রালের সঙ্গে কাজ করেছেন, বর্তমানে তিনি আসলে যেহেতু শীর্ষ পদে এসেছেন সেই জায়গা থেকে কিন্তু বড় দায়িত্ব নিয়ে এসেছেন, এবং কি তার আসার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক বা কোনো সুবিধার জায়গা রয়েছে কিনা সেই জায়গাটা নিয়ে যদি একটু বলি, সেক্ষেত্রে আমরা যদি বর্তমান সময় দেখি বিসিসিআই এবং কি বিসিবি দুইটি বোর্ড একটা ভ্রাতৃপ্রতিম বোর্ড ছিল। আমরা যদি 5 আগস্ট 2024-এর যেই গণ অভ্যুত্থান হয়েছে তার পূর্বের সম্পর্কের দিকে তাকাই, সেক্ষেত্রে তখন যে আসলে ক্ষমতাসীন দল ছিল আওয়ামী লীগ এবং কি ভারতের যেই বিজেপির সরকার ছিল তাদের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, যে কারণে হচ্ছে ক্রিকেটেও সেই সুবিধাটা আসলে আমরা পেয়েছি। বাংলাদেশ ভারত বহুবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, ভারত তাদের ঘরের মাটিতে প্রথমবারের মতো পিঙ্ক বল টেস্ট আয়োজন করেছে, সেই পিঙ্ক বল টেস্টটা কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলেছে। সেই জায়গায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন সেখানে উপস্থিত। এই রকম একটা সম্পর্কের পরবর্তীতে যে 5 আগস্টের পরবর্তীতে আমরা একটা বৈরী সম্পর্ক দেখতে পাচ্ছি বাংলাদেশের মাটিতে। এই এশিয়া কাপ যেটি আসলে আজকে ফাইনাল হচ্ছে দুবাইতে, এই এশিয়া কাপের আগে ভারতের বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু এই রাজনৈতিক বৈরিতার কারণে রাজনৈতিক সংকটের কথা বলে কিন্তু ভারত বাংলাদেশে আসেনি। সেই জায়গা থেকে যেহেতু নতুন সভাপতি হয়েছেন মিথুন মানহাস, তিনি বাংলাদেশে কাজ করে গেছেন, বাংলাদেশের ক্রিকেটারদেরকে চেনেন, বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারটা সম্পর্কে জানেন, এবং যেহেতু সবচেয়ে ধনী বোর্ড বা উপমহাদেশের ক্রিকেটের কথা বলি কিংবা এশিয়ার ক্রিকেটের কথাও যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ভারত অনেক বেশি আধিপত্য কিংবা নিয়ন্ত্রণ করে বলতেই হয়, কারণ যেহেতু আর্থিকভাবে কিংবা আমরা যদি গোটা ক্রিকেট ওয়ার্ল্ডের আর্থিক ফ্রেকশনটার দিকে তাকাই সেই জায়গায় দেখা যায় ভারত 60 কিংবা 70% আসলে কন্ট্রিবিউট করে থাকে। সেই জায়গা থেকে আইসিসির কাছে একটা বিশাল প্রায়োরিটি পায়। এখন আসলে মিথুন মানহাস যেহেতু দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশে কাজ করে গেছে, তার একটা হালকা হলেও একটা সিম্প্যাথি থাকবে বাংলাদেশের প্রতি, এবং সেই সম্পর্কটাকে যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে, ভারতের সঙ্গে যদি বাংলাদেশ ভালো সম্পর্ক তৈরি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে। সেই জায়গা থেকে বাংলাদেশের সঙ্গে যখন ভারতের কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় সেখানে কিন্তু আর্থিকভাবেও কিন্তু বাংলাদেশ লাভবান হয়। তাছাড়া আইসিসি থেকে বিভিন্ন ধরনের যে অনুদানগুলো পেয়ে থাকে বাংলাদেশ বা বিভিন্ন দেশগুলো, ভারতের যে সুনজর থাকলে সেক্ষেত্রে কিন্তু এই দর কষাকষিটাও অনেক সহজ হয়। তাছাড়া বিসিসিআই এর সাবেক যিনি সচিব ছিলেন জয় শাহ, তিনি বর্তমানে রয়েছেন আইসিসির চেয়ারম্যানের পদে। এই সম্পর্কগুলো কিন্তু কাজে আসবে। পাশাপাশি জম্মু কাশ্মীর থেকে যেহেতু তিনি এসেছেন, পাকিস্তানের সঙ্গে আসলে ভারতের ক্রিকেট সম্পর্কটা আসলে কেমন হবে, এখন একেবারেই বৈরী সম্পর্ক, খুব বেশি উন্নতির কোনো আসলে মনে হয় না যে রাস্তা আছে পাকিস্তান ভারতের। তিনি জম্মু কাশ্মীর থেকে আসলে জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে একটা বৈরী সম্পর্ক তো রয়েছেই, ভারতের সঙ্গে পাকিস্তানের বৈরী সম্পর্কের জায়গাটা কিন্তু সেই জম্মু কাশ্মীর, সেখান থেকে এসেছেন। সেই জায়গা থেকে আসলে পাকিস্তান ভারতের সম্পর্কের কোনো উন্নতির আসলে সুযোগ আমরা দেখছি না। তবে বাংলাদেশ যদি এই মিথুন মানহাসের সঙ্গে সম্পর্ক কিংবা তার বাংলাদেশে যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেই কাজ করার অভিজ্ঞতাটাকে আসলে টেনে এনে যদি একটা সম্পর্ক তৈরি করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সম্পর্কের উন্নতি হবে, এবং কি বাংলাদেশের ক্রিকেট এখানে কিছুটা হলেও সুবিধা পাবে। তো আসলে এই ছিল আজকের ফেসবুক লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।